আলোচনাটা চলছে, সবাই ইতিমধ্যে জেনে গেছেন বিহারের নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। বিপুলভাবে জিতেছে এনডিএ, বিজেপি জোট বিপুলভাবে জিতেছে এবং যেটা কারোরই প্রত্যাশা ছিল না সেরকম একটা জয় পেয়েছে। এই জয়ের চুলচেরা বিচার বিশ্লেষণ এবং এর প্রভাব কি হতে পারে তা নিয়ে বিবিধ আলোচনা চলছে সর্বত্রই। যেটা আমরা বুঝতে চাইব যে বিহারে এই বিপুল জয় বিজেপি এবং তার সহযোগী দলগুলোর, এই জয়ের পরে কি প্রশ্নগুলো যেটা উঠেছিল আমাদের দেশের শাসক দলের বিরুদ্ধে, দল হিসেবে বিজেপির বিরুদ্ধে, এবং নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে যে প্রশ্নগুলো উঠেছিল সেগুলো কি এবার আর থাকবে না? সেই প্রশ্নগুলো কি এবার তুলে নিতে হবে? আজ সারাদিন এই জয়ের পরে যে প্রতিক্রিয়াগুলো পাচ্ছিলাম সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যমে, যে প্রতিক্রিয়া আসছে তা থেকে বারবার যেন মনে হচ্ছে যে এরপরে জিতে যাবার পরে যারা জিতে যায় তাদের ভুল ত্রুটি বা তাদের যে বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ সন্দিহান হয়েছিল, সেই সন্দিহান হবার মতো নাকি আর কিছু থাকে না। বিষয়টা কি তেমন? আমরা ঠিক এখানেই বুঝতে চাইব বিহারের এই ফলাফল যেটা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি, বিজেপি এবং তার সহযোগী দল নীতিশ কুমারের দল বিজেপি এবং রামবিলাস পাসওয়ানের দল মিলে 200-রও বেশি আসন পেয়ে গেছে। বিরোধীরা, ওখানে যারা বিরোধী ছিলেন, লালু প্রসাদ যাদবের আরজেডি এবং কংগ্রেস এবং বামেরা, তারা বিরোধী দল হিসেবে মিলিতভাবেও বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাবে কিনা সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে ওই 35-36টার বেশি সব মিলিয়ে তারা যেতে পারছেন না। 242 আসন বিশিষ্ট বিধানসভায় এই আসন নিয়ে কেউ বিরোধী দলের স্বীকৃতি আদৌ পায় কিনা সেটা নিয়ে সংশয় থাকছে। আমরা সেই আলোচনায় ঢুকবো না। আমরা ঠিক এখানেই বুঝতে চাইব যে জিতে গেলে কি আর কোনো প্রশ্ন থাকে না? যদি অভিযোগ ওঠে যে নানা ধরনের অবৈধ কাজকর্ম করেছেন, তারপরে সে যদি ভোটে জিতে যায় তাহলে সে সাধু হয়ে যায়। আমরা এই বিষয়টা বারবার দেখেছি, এ রাজ্যেও দেখেছি, যে সব বিধায়কদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ ছিল, তারা যখন জিতে আসেন তখন বলা হয় দেখলেন তো মানুষ এগুলোকে গুরুত্ব দিল না। এখন মানুষ গুরুত্ব দিল না, মানুষ ভোট দিল, আর তার ফলে যাবতীয় অভিযোগগুলো উঠে গেল। বিষয়টা কি এমনটা? আমরা ঠিক এখানেই আমাদের আলোচনাটাকে রাখতে চাইবো, এইভাবেই আলোচনাটাকে আজকে বুঝতে চাইবো। কারণ আমরা জানি ঠিক কাটা ছেঁড়া এবং চাপানুতোরের আলোচনা সর্বত্র চলছে, চলবেও। আমরা সেদিক থেকে সরে এসে আমাদের মতো করে আলোচনাটাকে বোঝবার চেষ্টা করব। আসুন, বিহারের এই ফল এবং তার প্রভাব, আমি বলছি অন্যরকম প্রভাব। যে প্রশ্নগুলো উঠেছিল নির্বাচন কমিশনের কাজ নিয়ে, যে প্রশ্ন উঠেছিল এসআইআর করা নিয়ে, সেই প্রশ্নগুলো কি এবার আর থাকলো না? সেই প্রশ্নগুলো আর করা যাবে না, এমনটাই কি নিদান এলো? সেটা কি হয়? সেটা কি হওয়া সম্ভব? এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ যাদের আমন্ত্রণ জানিয়েছি, আসুন প্রথমেই তাদের সকলকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, এবং আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মীরাতুন নাহার। মীরাতুনদি, যে প্রশ্নগুলো আমরা তুলতে চাইছি সেই দিক থেকেই বলবেন যে ভোটে জেতা এবং ন্যায্য অন্যায্য প্রশ্নগুলো বাতিল হয়ে যায় কিনা। আমি রূপম চট্টোপাধ্যায়ের কাছেই প্রথম আসি। রূপম বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা প্রথমেই, আজকে বিহারের ফল এবং তারপরে বিভিন্ন, আপনিও নিশ্চয়ই দেখেছেন যে যে বিষয়গুলো আসছে, যে এরপরে আর কোনো প্রশ্ন নেই, মানে প্রশ্ন করা যাবে না, এরকম একটা নিদান কেউ কেউ দিয়ে দিচ্ছেন। এই তো নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে এত প্রশ্ন বিরোধীরা তুলেছিল, সব প্রশ্ন অমূলক বলে প্রতিপন্ন হলো, এবং এখন যা যা সরকার বলবে বা দেশের শাসক বলবে সেই অনুযায়ী সবকিছু করতে হবে, কারণ প্রশ্নগুলো বাতিল করে দিয়েছে মানুষ। এখানেই আমার জিজ্ঞাসা, সংখ্যাগরিষ্ঠের মত আর সত্য সবসময় এক সঙ্গে বা হাত ধরাধরি করে চলে? আমরা ভোটের আগে যে প্রশ্নগুলো উঠেছিল, যে দুর্নীতির প্রশ্ন, বিশেষ করে ভোটার তালিকাকে কেন্দ্র করে যে আশঙ্কাগুলো দানা বেঁধেছিল, এবং যে আশঙ্কাগুলোকে আমরা অনেকটা বাস্তবে দেখতে পেয়েছিলাম সত্য,
এবং যে কারণে আমরা শুধু নয়, সুপ্রিম কোর্টও দেখতে পেয়েছিল, যার জন্য এসআইআর এখনো কিন্তু এসআইআর সংক্রান্ত মামলা এখনো সুপ্রিম কোর্টে চলছে, সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। এমন নয় যে সুপ্রিম কোর্ট সেগুলোকে কোয়াশ করে দিয়েছে বা বলে দিয়েছে যে এই মামলার আর কোনো মেরিট নেই বা এই মামলা শোনার দরকার নেই, তা কিন্তু বলেনি। আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডও চালু রাখতে হবে ডকুমেন্টস হিসেবে, সেটাকে নির্বাচন কমিশন কমিয়ে ওটাকে পরিচয়পত্র হিসেবে চালু রেখেছে, একেবারে নির্মূল করতে পারেনি। এটা একটা গেল। তারপরে আমরা দেখলাম যে 47 লক্ষ ভোটারের নাম বাদ গেল। প্রশ্নটা ছিল সেই 47 লক্ষ মানুষকে কাদের ভোটার লিস্টে বাদ গেল, সেটা নির্বাচন কমিশন পরিষ্কার করে তাদের ওয়েবসাইটে দেখিয়ে দিক এই 47 লক্ষ লোককে বাদ দেওয়া হয়েছে, এইটার কারণ যোগেন্দ্র যাদব তার আগেই মৃত লোক বলে যাদের ঘোষণা করা হয়েছিল তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হয়ে গিয়েছিল এবং সুপ্রিম কোর্টে দেখিয়ে দিয়েছিল। তাতে সুপ্রিম কোর্টও বলেছিল এসআইআর যেটা করা হচ্ছে এটার উপরে নির্বাচন কমিশনকে সজাগ থাকতে হবে, এই ঘটনাগুলো ঘটছে, ব্যতিক্রমী কিছু ঘটনা ঘটছে যেগুলো ঘটবার কথা নয় তালিকা তৈরি। সেই অভিযোগ কিন্তু থেকেই যাচ্ছে। কারণ হচ্ছে এটা আরো জোরালো হয়েছে ভোটের পরে। আজকের ভোটের ফলাফল বেরোবার পরে আমরা দেখতে পাচ্ছি যেখানে ভোটার তালিকায় আছে 7,42,00,000 মানুষের নাম, অর্থাৎ বিহারে মোট ভোটার হচ্ছে 7,42,00,000, আর আজকে ভোট দিয়েছে যারা তাদের সংখ্যা হচ্ছে 7,45,00,000। তাহলে এই ভোট চলাকালীনই 42 থেকে 45 লক্ষ হয়ে গেল, 3 লক্ষ ভোটার বেড়ে গেল। এই ম্যাজিকটা কিভাবে হলো, এক নম্বর প্রশ্ন। ফলে ভোটের পরে সব প্রশ্ন চলে গেছে তা নয়, ভোটের প্রক্রিয়ার মধ্যেই প্রচুর প্রশ্ন তৈরি হয়ে গেছে। কারণ বিজেপি এমন একটি সরকার যারা হরিয়ানা, দিল্লি এবং মহারাষ্ট্রে ভোটে কারচুপি করেছে, রাজীব গান্ধী যে দাবি করেছিলেন সে দাবির বিরুদ্ধে কিন্তু তারা কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি যে কিভাবে অন্য ভুয়ো ভোটারের নাম ঢোকানো হয়েছে, অন্য রাজ্যের ভোটাররা এসে ভোট দিয়ে গেছেন। এমনকি এখানে ভেনেজুয়েলা থেকে এক মডেল এসে, সুন্দরী এসে, সেও 22 বার ভোট দিয়েছে। একটা বিদেশি এক মহিলা সেখানে এসে 22 বার ভোট দিয়ে গেছে, এই ঘটনা ঘটেছে এবং সেটাও এখন কোর্টে বিচারাধীন। ফলে কিভাবে বিজেপি ম্যানিপুলেট করেছে ভোট জেতবার জন্য সেটা হয়েছে। এবং কর্ণাটকে একটি সিটে যেখানে 7টা অ্যাসেম্বলি সিট হয় একটা লোকসভার আন্ডারে, সেই লোকসভাটাতে সে জিতেছে, তার মধ্যে 7টা অ্যাসেম্বলির মধ্যে 6টাতে হেরেছে, একটা অ্যাসেম্বলিতে জিতেছে। এই অ্যাসেম্বলিতে ভোট এত বেশি পেয়েছে সে এমপি তৈরি হয়ে গেছে, মানে এমপি সিটটা তারা পেয়ে গেছে। এটা আমরা দেখেছি, এগুলো হাতে হাতে একেবারে চোর ধরার মতো ধরা হয়েছে, যে কারণে স্লোগান উঠেছিল ভোট চোর গদি চোর। এই যে ভোট চোর গদি চোর কথাটা উঠেছিল তার মূল কারণ হচ্ছে এটাই, যে কর্ণাটকে দেখা গেল যে 6টা বিধানসভায় হারলো আর একটা বিধানসভা এমন নেতা জিতলো সে এমপি শুদ্ধ বেরিয়ে গেল। মানে এত ভোটার ওখানে কিভাবে ঢুকলো, এই প্রশ্নের এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। আর আজকে এই 7,42,00,000 ভোটারের নাম করে 7,45,00,000 ভোট কি করে দিল মানুষ, এটা নিয়ে প্রশ্ন আছে, প্রশ্ন আরো আছে। আমরা যারা দীর্ঘদিন থেকে নির্বাচনী রাজনীতির উপর খানিকটা কাজ করি, মানে সাংবাদিক হিসেবে, তাদের কাছে কতগুলো প্রশ্ন আছে। যেমন আমি দেখতে পাচ্ছি বিজেপি 96টা পেয়েছে এবং ভোট পেয়েছে কত, 76,33,000। 76,33,000 ভোট পেয়ে সে পেলো হচ্ছে 96টা ভোট। আর আরজেডি তার থেকে 7 লক্ষ ভোট বেশি পেয়েছে, ভোট পেয়েছে 84,000 ভোট। আরজেডি সিট পেয়েছে 24টা। তাহলে একজন 76,033টা ভোট পেয়ে 96টা সিটে যেতে, আর তার থেকে একজন 84 লক্ষ ভোট পেয়ে 24টা সিটে যেতে, এটা কি করে হয়? মিম যাদের সাথে একটা গোপন বোঝাপড়া আছে বিজেপি, তারা ভোট পেয়ে সিট পেয়েছে 5টা, মিমের সিট হচ্ছে ওখানে 5খানা, এবারে পেয়েছে। ভোট পেয়েছে কত, 7.35 লাখ, 7.35 লাখ, 7,35,000 ভোট পেয়েছে মিম। এই 7 লক্ষ ভোট পেয়ে সে পেয়ে গেছে 5টা সিট। আর কংগ্রেস পেয়েছে কত ভোট, 32 লক্ষ। কোথায় 7 লক্ষ আর কোথায় 32 লক্ষ? 32 লক্ষ ভোট পেয়ে কংগ্রেস পেয়েছে মাত্র 2টো সিট।
এটা কি করে সম্ভব? অর্থাৎ যেভাবে হয়েছে, সেগমেন্টেশনটা হয়েছে, বিভিন্নভাবে যে অ্যাসেম্বলি বুথগুলোতে ভোট ভোট ছড়ানো হয়েছে, তাতে কোনো কোনো জায়গায় তুমি টোটাল ভোট পেলেও কোনো কোনো অংশে তারা এমনভাবে ম্যানুপুলেট করেছে যেখান থেকে 7,25,000 ভোট, 35,000 ভোট পেয়ে 5টা সিট পাওয়া যায়, কিন্তু 32 লক্ষ ভোট পেয়ে সে পাচ্ছে মাত্র 2টো সিট। এর উত্তরটা দিতে হবে বিজেপিকে। ফলে মানুষকে বোকা বানালেই হবে না, তাদের হাতে ক্ষমতা আছে, প্রশাসন আছে, এবং ওখানে সঙ্গী জ্ঞানেশ আছে। ওকে জ্ঞানেশ কুমারকে এখন সঙ্গী জ্ঞানেশ বলা হয়, আমি বলি না। যারা বিদগ্ধ আইএস অফিসার, যারা বিভিন্ন কাজ করেছে জহর সরকারের মতো লোক, তারাই বলছেন যে হচ্ছে সঙ্গী গণেশ, অর্থাৎ সঙ্গী জ্ঞানেশ ও মানে ওকে আরএসএস এবং সংঘ পরিবার যা বলেও তাই করে। ফলে এই রেজাল্টটা কেন হলো তার একটা জবাব দিতে হবে। আর যে জবাবগুলো বাকি থেকে যায় সেটা হচ্ছে 1 মাস আগে এসআইআর করে ভোটার নাগরিকত্ব যাচাই নেমে পড়লো, এবং যারা পরিযায়ী শ্রমিক তারা পুরো বাদ চলে গেল, যারা মুসলিম তারা বাদ চলে গেল, তারা দলিত মানুষ বাদ চলে গেল, গরিব প্রান্তিক মানুষ বাদ চলে গেল, তারপরে ভোটটা হলো। এবং এই যে 47 লক্ষ লোকের ভোট বাদ গেছে, তার মধ্যে 20 লক্ষেরও বেশি ভোটার কিন্তু ওখানেই রয়েছে, বিহারেই রয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে এটা, তারা সব এদিক ওদিক চলে গেছে এরকম নয়। তাহলে এই বিপুল সংখ্যক ভোটারকে বাইরে রেখে যে ভোটটা করা হলো, তারা তো বলবে ভাই আমি তো এখানেই ছিলাম বিহারে। এবং আমরা বিভিন্ন ছোট চ্যানেলগুলো যখন আমাদের কাছে এসছে, আমরা বলেছি আমাদের ভোটার লিস্টের নাম নেই, কিন্তু আমরা গত বছর পর্যন্ত ভোট দিয়েছি, আমরা এখানেই জন্মেছি, এখানেই মানুষ হয়েছি। এবার তাদের ভোটগুলো কেটে দেয়া হয়েছে। তাহলে এই বিপুল সংখ্যক মানুষকে ভোট দিতে না দেয়া, আর প্রচুর যাদের নাম রইল তার মধ্যে এমন ভাবে ডিস্ট্রিবিউশনটা আছে যে ভোটার ডিস্ট্রিবিউশনে তারা 32,000 ভোট পেয়ে সে পাচ্ছে, 32 লক্ষ ভোট পেয়ে সে পাচ্ছে 2টো সিট, আর 7.5 লক্ষ ওরও কম ভোট পেয়ে সে পাচ্ছে 5টা সিট। এই যে ম্যাজিকটা, এই ম্যাজিকের উত্তর দিতে হবে কোন জাদু বলে, কোন রামচন্দ্র এসে এই ভোটটা করলো। তার সঙ্গে ধর্মীয় বিভাজন, অন্ধভক্তদের দিয়ে বিভাজনের খেলা, প্রতিটি জায়গায় গিয়ে রাম অথবা সীতা এই সমস্ত ভাঙানো। তার সাথে এখন বলা হচ্ছে সীতামারিকে একটা আধ্যাত্মিক নগর তৈরি করতে হবে। যারা এইমস তৈরি করতে পারে না, আপনি দ্বারভাঙ্গায় চলে যান আজকে বিহারে, সেই বিহারের দ্বারভাঙ্গায় একটা এইমসের স্ট্রাকচার দাঁড়িয়ে আছে গত 6 বছর ধরে। এইমসটা কিন্তু হয়নি, চালু হওয়া তো দূরের কথা, বিল্ডিংটাও কমপ্লিট করেনি। ওদিকে সীতামারিতে বলছে ওটাকে আধ্যাত্মিক নগর করতে হবে। এবার মুশকিল হচ্ছে বিজেপি গোটা ভারতবর্ষে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করতে চাইছে, এবং সে কারণে একেদিকে ধর্মীয় উন্মাদনা তৈরি করা, বিভাজন তৈরি করা, ঘৃণার রাজনীতি তৈরি করা, এগুলো নিয়ে তো অভিযোগ আছেই। তার সঙ্গে অভিযোগ হচ্ছে নীতিশ কুমার গত 5 বছরে কোনো কাজ করেনি, যে কারণে তাকে ফিরে আসতে হয়। নীতিশ নিজেও জানতো সে ফিরতে পারবে না, সে বারবার অসংলগ্ন কথা বলছিল, কথা খেয়ে হারিয়ে ফেলছিল, কারণ তার মতো হতাশা গ্রাস করেছিল। যারা নীতিশ কুমারকে খুব কাছ থেকে দেখেছেন, আমি তাদের মধ্যে একজন। আমি নীতিশের সাথে দীর্ঘদিন সময় ধরে ট্রেনে যাত্রা করেছি, ট্রেনের মধ্যে তার সাথে ইন্টারভিউ করেছি, আমি দেখেছি লোকটা অত্যন্ত সুচতুর লোক, ঠান্ডা মাথার লোক ইত্যাদি। কিন্তু সেই লোকটা এবার যারা নিউজ কভার করেছে, তাকে মিট করেছে, দেখতে পাচ্ছে আর ভাঙাচোরা মানুষ, সে কথা বলতে পারছে না, খেয়ে হারিয়ে ফেলছে, ভুলভাল বকছে। নরেন্দ্র মোদী কে প্রধানমন্ত্রী, তাকে বলছে মুখ্যমন্ত্রী। এই সমস্ত অবস্থা, এই অবস্থাতে সে জানতো ফিরতে পারবে না। কারণ গত 5 বছরে নীতিশ কুমার কোনো কাজ করেনি, না শিল্প হয়েছে, না শিক্ষায় এগিয়েছে, না স্বাস্থ্য এগিয়েছে, না সামাজিক কোনো প্রকল্প করেছে, না মানুষের নিরাপত্তা বেড়েছে, না কৃষকের আয় বেড়েছে, না কৃষি পণ্যের দাম বেড়েছে, কিচ্ছু হয়নি। তারপরে লোকটা যেতে কি করে, যেতে ওই আরএসএস এবং নির্বাচন কমিশন, যাদের বিরুদ্ধে মানুষের লড়াইটা, এবারে ভোটটা আসলে বিজেপির বিরুদ্ধে ছিল না, ছিল হচ্ছে আরএসএস এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই নির্বাচন কমিশন নেমে ভোটটা করলো, যে কারণে দেখবেন ভোট কৌশলী আমাদের প্রশান্ত কিশোর যে ভোট কৌশলী হিসেবে এত বিখ্যাত, সে ওয়েস্ট বেঙ্গলে মমতাকে জেতায়, ওখানে বিজেপিকে জেতায় কেন্দ্রে, সে কিন্তু তার যে পার্টি, জনসুরক্ষা পার্টি, সেই জনসুরক্ষা পার্টি কিন্তু একটা সিটও পায়নি। কি করে হলো? সে তো জানে ভোট কৌশলী,
সে জানে কি করে ভোট করতে হয়, কিভাবে, কারণ সে দলে সে কতগুলো কথা বলেছিল, দল রাজনীতি করবেন না, মানুষকে সাহায্য দেয়া নয়, মানুষকে রোজগার দিতে হবে, মানুষকে চিকিৎসা দিতে হবে, মানুষকে তার নিজের পায়ে দাঁড়াতে হবে, মানুষকে নিরাপত্তা দিতে হবে, সামাজিক নিরাপত্তা বাড়াতে হবে। এবং তার যারা ক্যান্ডিডেট ছিল তারা চিকিৎসক, অধ্যাপক, শিক্ষিত উকিল, এমন ধরনের আইনজীবীরা দাঁড়িয়েছিলেন যারা মানুষের জন্য বিনা পয়সায় মামলা মকদ্দমা করেন, সমস্ত পপুলার এবং স্বচ্ছ মানুষ যারা দাঁড়িয়েছিলেন। তাহলে এই প্রশান্ত কিশোরের যে পার্টি, এই প্রশান্ত কিশোরের পার্টিও কিন্তু একটা আসনও পায়নি। মিরাতুল আসলে চোখ কান খোলা রাখতে হবে, কিন্তু সাধারণ মানুষ চোখ কান খোলা কি আদৌ রাখতে পারছে? যেভাবে আজকে সারা দিন ধরে এই ফেসবুক কিংবা সামাজিক মাধ্যমগুলোতে প্রচার হচ্ছে এবং তথাকথিত মূলধারার মিডিয়াতে যেভাবে প্রচারটা হচ্ছে, কোথাও এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আমরা তুললাম, সেই প্রশ্ন কোথাও নেই। বরং ওই যে জো জিতা ও সিকিন্দা, ওই অভিমুখেই সমস্ত খবর। এই প্রশ্নগুলো করবার মতো কেউ নেই, এই প্রশ্নগুলো হাওয়ায় উড়িয়ে দেওয়া হচ্ছে। আমি বারবার করে যেটা বলছি যে একটু স্রোতের বাইরে গিয়ে ভাবুন, চিন্তা করুন। সেই ভাবা চিন্তা করবার লোক কোথায়? পাওয়া যাচ্ছে না তো। প্রত্যেক দিন আমরা দেখছি ওই যে জিতে গেছে, ফলে সব সব কালো সাদা হয়ে গেছে। এটা যদি চলতে থাকে, সত্যিই কি প্রতিরোধ গড়ে তোলা যাবে? মানুষ চিরদিন বোকা থাকে না, রূপম চট্টোপাধ্যায় বললেন, কিন্তু আমরা তো দেখছি মানুষ ঠকতে ঠকতে দিয়ে অনেক দিন হয়ে গেল আমাদের দেশের মানুষ শুধু ঠকে যাচ্ছে। সেটাই তো তৈরি করা হচ্ছে খুব সুন্দরভাবে, একেবারে বাস্তব তথ্য তুলে ধরে রূপমবাবু যেভাবে ব্যাখ্যা করলেন তার তো বলার কিছু নেই। এই ব্যাখ্যা তো উনি বানিয়ে বানিয়ে বলেননি। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? উনি তো বানিয়ে বানিয়ে বলেননি বা তত্ত্বের দিক থেকে বলেননি, উনি একেবারে তথ্য তুলে ধরে বলেছেন। এবং তথ্য তুলে ধরে যে কথা বলতে চেয়েছেন সেটা পরিষ্কার। উনি বিশেষ দল এবং বিহারে ভোটের যে ফলাফল হয়েছে, রূপম বাবু শুনতে পাচ্ছেন, তুমি শুনতে পাচ্ছ না? কিছু হচ্ছে? ইপিটা গন্ডগোল হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাহলে একটু একটু শুরু করছি। যে সত্যি সত্যি যে যে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে শুরু করেছি বা বসেছি আলোচনায়, বিহারের ভোটের ফলাফল। তো সেই ভোটের ফলাফল একটা বিশেষ দলের জন্য বিপুল জয় উল্লাসের ব্যাপার হয়েছে। এখানে আমার প্রথম কথা হচ্ছে, দেশটাতে গণতন্ত্র আছে না দলতন্ত্র? গণতন্ত্রকে আদৌ কোথাও কোনোভাবে দেখা যাচ্ছে? রূপম বাবু গণতন্ত্রের উপরে আশা একটা প্রকাশ করেছেন, প্রত্যাশা রেখেছেন এত নঙর্থক তথ্যগুলো তুলে ধরবার পরে, যে কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, জনগণের ভোট দেওয়ার অধিকারকে ধ্বংস করা হচ্ছে, ভোট চুরি হচ্ছে, সব থেকে বড় কথা ভোটার কেনা যাচ্ছে। আমার তো মনে হয় ভোট চুরির থেকেও বড় কথা ভোটারদের কিনে নেওয়া যাচ্ছে। আর ভোটারদের কিনে নেওয়ার সুযোগটা, সুবিধাটা কিভাবে করে দলতন্ত্রের সাধকরা? গণতন্ত্রকে যারা পরাভূত করতে চায় দলতন্ত্রের দ্বারা, তারা কিভাবে করে না, পেটে হাত চেপে, খিদে চেপে ভোটারদের ভোট দিতে যেতে হয়। তখন সেই খিদেটা থেকে মুক্ত হওয়ার জন্য তাদের যেটা দরকার সেটুকু তারা পেয়ে যায়, এবং পেয়ে গেলে তখন ভোটটা তাদের দিয়ে দিতে হয়, যারা চাইছে, যারা দিয়েছে তাদের হয়ে। ফলে এই সহজ উপায়ে আমাদের বিরাট বিপুল মহান যে আদর্শ গণতন্ত্রের, সেই আদর্শ একেবারে ভুলুণ্ঠিত। দলতন্ত্রের মতন ব্যাপার, যেটা যে দলতন্ত্রের উচিত ছিল, বা যে দলতন্ত্রের আমাদের সংবিধান অনুযায়ী গণতন্ত্রকে মাথায় রেখে চলার কথা, একেবারে মাথায় তুলে শিরের মুকুট করে চলার কথা, সেই দলতন্ত্র এখন হাও হুতাশের করার ব্যাপার নয়, দলতন্ত্র উল্লসিত যে আমরা গণতন্ত্রকে পরাভূত করতে পেরেছি, দলতন্ত্রই সব। আজকে বিহারে যারা জিতেছে তাদের কাছে কোনটা প্রধান, জনগণ না তাদের দল? তাদের দল, কারণ তারা সংবিধানকে উল্টে দিতে চাইছেন। আমার দুঃখটা সেইখানে। এরা বলে ভারত মাতা কি জয়, ভারত মা, তাই তো? আর মায়ের কাছ থেকে, মা সন্তানদের কাছ থেকে কি চায়? মাকে খুশি করতে পারে সন্তানরা কিভাবে? মিলেমিশে থেকে। এই ভারত মাতাকে যারা, ভারতকে যারা মাতা বলে, তার সেই সন্তানরা
তারা কিন্তু সেই মাকে শেখায় কেবলমাত্র আমাদেরকে তুমি সন্তান বলে মানো আর বাকিদের সন্তান বলে মানবে না। এই যে মাকে শিক্ষা দেওয়া, ভারত মাতাকে তারা শিক্ষা দিচ্ছে, ভারত মাতাকে তাদের কাছে নত করছেন বলা যায়, ভারত মাতাকে তারা অবহেলা করছেন তুমুল বিক্রমে, এবং তার মায়ের যে চাওয়া সেই চাওয়াটাকে তারা মেটাচ্ছেন না। ধর্মনিরপেক্ষ ভারত মাতা মাই যদি হবে, তাহলে তার কাছে ধর্মে ধর্মে কোনো বিরূপতা নেই, বিদ্বেষ নেই। এই ধর্মে আমার সন্তান এই ধর্মের, আমার সন্তান ওই ধর্মের, আমার সন্তান ওই ধর্মের, ভারত মাতা এইরকম মাতা নন। তার কাছে যে যা ধর্ম পালন করুক তারা সকলেই আমার সন্তান। এরা তো সেটাই ভারত মায়েরই মাথাটাকে মুড়িয়ে দিতে চাইছে, যে ভারত মাতা তুমি মানো এবং কেবল আমার সন্তান, আমরা বিশেষ ধর্মাবলম্বী। এই যে কথাগুলো তারা বলছেন, আমরা কি করে মনে করতে পারি তারপরে মায়ের প্রতি সম্মান তারা দেখাচ্ছে, দেশ মায়ের প্রতি, ভারত মাতার প্রতি। ভারত মাতা এতদিন যে বুঝে এসেছেন যে এরাই সকলেই আমার সন্তান, সেই সারদা মায়ের মতন, সারদামণি বলে আমাদের দেশে একজন মেয়ে জন্মেছিলেন, তিনি সকলের মা হয়েছিলেন। তিনি বলতেন যে সকলেই তার সম্মান, তিনি এই সন্তান, তিনি কাকেও আলাদা ভাবে দেখতেন না। আমার একটা কথা খুব তার মনে পড়ে, শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমন আমার ছেলে। এই সারদা মা হলেন ভারত মায়েরই প্রতিনিধি। ভারত মা সেইভাবেই তার সন্তানদের দেখে। সেই ভারত মাতাকে জয় যারা বলে তারা সেই মাতার মাথাটা মুড়িয়ে দিতে চাইছে, এটা আমার মনে হচ্ছে। আর এইসব আর একটা কথা খুব মনে হয়, অনেকগুলো দিক রূপম বাবু তুলেছেন, আর একটা কথাও আছে, এই যে ফলটা হলো এত মানুষ, এর বাইরে থেকে তাৎপর্যটা কি না, বিহারের সমস্ত জনগণ এই দলটাকে একেবারে কি বলবো, মাথা নত করে দলটাকে খুব জয়োল্লাস নিজেরাও উপলব্ধি করে দলটাকে জিতিয়ে দিয়েছেন। সেটাই এদের দাবি, যে আমাদেরকে জিতিয়ে দিয়েছে এরা, দেশের মানুষ জনগণ জিতিয়ে দিয়েছে। কিন্তু তারপরে যদি আমরা একটা এই প্রশ্ন তুলি, রূপম বাবু অনেক দিক থেকে বলেছেন, আমার এটা বারবার আমাকে ধাক্কা দিচ্ছে, জয় লাভ করলেই হয়? জয়ের জন্য একটা দায়িত্ব নেই? জয়লাভ করে যারা জিতিয়ে দিয়েছে তোমাকে, যদি সত্যি বলো যে জিতিয়ে দিয়েছে আমাদের, আমরা কিছু করিনি, ভোট চুরি করিনি, ভোটার কিনিনি, কারচুপি কোনো কিছুতে করিনি, ভুতুড়ে ভোট রিক্রুট করিনি, নিয়োগ করিনি, আমরা জিতেছি একেবারে স্বতঃস্ফূর্ত ভালোবাসায়। তাই যদি হয় তাহলে বিহারে এবারে গণনা হোক, কত শতাংশ মানুষ দরিদ্র, খেতে পায় না, কাজ পায় না। বিহারে আমি জানি প্রচুর দাবি আছে, যেটা কাজ পায় না, ভিন রাজ্যে যেতে হয়। এইরকম দাবি, এইরকম বিক্ষোভ তাদের মধ্যে আছে, মনের মধ্যে। ওই খিদে যেরকম পেটে গামছা বেঁধে গরিব মানুষরা বেঁধে রাখে, ঠিক তেমনি এই যে চাকরির জন্য কষ্ট, ভিন্ন রাজ্যে গিয়ে তাদের থাকতে হয়, সেই চাওয়া তাদের সম্পূর্ণভাবে ওই গামছা দিয়ে বেঁধে রাখার মতন বেঁধে রেখে এখন যারা তাদের সেইরকম অবসাদের মধ্যে ফেলে দিয়েছে, তাদেরকে ভোট দিতে বাধ্য হতে হচ্ছে। এটাই হচ্ছে গণতন্ত্রের অসাফল্য বলবো না, গণতন্ত্রের জন্য বা ভারত মাতার জন্য অত্যন্ত দুঃখজনক একটা পরিস্থিতি। তার সন্তানরাই তাকে বিট্রে করছে, তার সঙ্গে বিট্রে করা বলে, তার সঙ্গে রীতিমতো তাকে একরকম আশ্বাস দিয়ে তোমার জয় মাতা, তোমার জয় বলে সেই মায়ের সন্তানদেরই অন্য চোখে দেখছে। এক সন্তানরাই কেবল ভালো, বাকি আর সন্তান একেবারে দূর করে দাও, তাদেরকে বিষ নজরে দেখো। আমার এই দিকটাতে সব থেকে বড় খারাপ, সব থেকে খারাপ লাগে। আরেকটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে বিজয়ীর একটা দায় থেকে যায়, যে আমাকে প্রমাণ করতে হবে আমি বিজয়ী হয়েছি, জনগণ আমাকে ভোট দিয়েছে, আমাকে তাদের মান রক্ষা করতে হবে, তাদের সকলকে বাঁচাতে হবে। আমার প্রশ্ন, এদের কাছে জনগণ কি নির্দিষ্ট কিছু পরিচয়পত্র বাহক জনগণ নয়? জনগণ কি সমস্ত ক্ষেত্রের জনগণ, সমস্ত পরিচয় বাহক জনগণ, সমস্ত স্তরের জনগণ? সেই জনগণকে এরা মানেন? গণতন্ত্র সেই অর্থে সেই জনগণকে মেনে গণতন্ত্রকে এরা মানেন, নাকি ভারত মাতা এক চোখেই ভারত মাতা,
এক চুকুনি রয়েছে তার মধ্যে, তিনি তার এক ধরনের সন্তানকেই ভালোবাসেন এবং সেই ভারত মাতা কি জয় বলে এরা জয় উল্লাস করেন। তো করুন, এই জয় উল্লাসের জন্য যে দায় নিতে হয় সেই দায়টা কি নিতে পারবেন? সত্যিকার সেই দায় কি নিতে পারবে? যারা ভোট দিয়েছে তাদেরই পেটের ক্ষুধা এরা নিবারণ করতে পারবে? তাদেরই রোজগার দিতে পারবে? এই প্রশ্ন যদি আজকে আমরা তুলে ধরি, বলছেন মানুষ নিশ্চয়ই বুঝবে, মানুষ জবাব দেবে। আজকে যে জয়, সেই জয়টাই সব জয় নয়, এর জন্য প্রতীক্ষা করতে হবে, আমাদের জবাব দেবে। কিন্তু আমার তো আর ভরসা হচ্ছে না, কারণ মানুষ শ্রেণীটা, গোষ্ঠীটা সমস্ত প্রাণীর মধ্যে আজকে নিকৃষ্ট গোষ্ঠীতে পরিণত হয়েছে। এত স্বার্থান্বেষী, এত লোভ। একটা কথা বলি, আজকে আমরা মনে করছি যে দল জিতছে সে দলের উপরে কত ভার বলতো। বিহারের বিহারের রাজ্যের কথা, ভারতবর্ষের দেশের কথাই বলা হোক, বিহারের জন্য তাদের কত দায় বেড়ে গেল। বিহারের একটি মানুষও অশিক্ষিত থাকবে না, একটি মানুষও বেকার থাকবে না, একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, একটি মানুষও বাসস্থানহীন থাকবে না। তাকে তারা করবে না। কেন করবে না? কারণ তাহলে তাদের ওই ভোট যেটা পেয়েছে সেটা তারা পেতেন না।